দুধদোয়া হয়ে গেছে। সুব্রত এসে আমার দিকে তাকিয়ে বলে, কাকি, দুধটা রান্নাঘরে রাখি? আমি একটু হেসে বলি, রাখো, কিন্তু ভেতরে ঢুকো না। বন্ধুরা, তোমরা যারা এসব একঘেয়ে গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়েছ, তাদের জন্য নিয়ে এসেছি একদম খোলামেলা অডিও গল্প। এসব অডিও গল্পের ওয়েবসাইটের লিংক কমেন্টে দেয়া আছে, আর কিভাবে সাইট থেকে গল্প শুনবে সেটা টিউটোরিয়াল দেয়া হলো। সাইটে ঢোকার পরে এরকম বিজ্ঞাপন আসলে এখান থেকে কেটে দিবেন। যেই গল্প শুনতে চান সেটাই ক্লিক করার পর যদি অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে ব্যাক বাটন চাপ দিতে হবে। তারপর আবার গল্পের উপর ক্লিক করতে হবে। তারপর এই জায়গা থেকে প্লে বাটনে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করার পর যদি আবার বিজ্ঞাপন আসে, তাহলে বিজ্ঞাপন এখান থেকে কেটে দিতে হবে। ও ধীরে ধীরে চোখ নিচে নামায়। আমার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আমি কোনো প্রতিবাদ করছি না। আমার দৃষ্টি স্থির, মুখ চুপ। ভেতরটা যেন বহুদিন পর প্রথমবার গভীর কিছু অনুভব করছে। ও ধীরে ধীরে বলে, শিখামামি, তুমি কি কাউকে কখনো খুব আপন করে পাশে বসতে দিয়েছ? সেদিন যা হয়েছিল আমি এখনও ভুলতে পারিনি। আমার নাম শিখা দত্ত। বয়স ৩৫ পেরোল। এই বয়সে সাধারণত নারীকে কেউ নতুন করে দেখে না, বিশেষ করে সে যদি বিবাহিত হয়, সন্তানের মা না হয়, আর সারা জীবন কেটে যায় রান্নাঘর, উঠোন, গোয়াল আর একরকম নিষ্ক্রিয় স্বামীর সংসারে। তবু আমি জানি আমার মধ্যে এমন কিছু আছে যা কারো কারো চোখে আজও আলাদা করে ধরা দেয়। আমি ফর্সা, মাঝারি উচ্চতা, একটু গোলগাল গড়ন, এই গায়ের মেয়ে আমি। শহরের নায়িকাদের মতো না হলেও সাদামাটা সুতির শাড়িতেও নিজের মাঝে মাঝে অন্যরকম একটা অনুভব হয়। আমার ব্লাউজটা মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায়, যা আমি খুব একটা ঠিক করতে চাই না। জানি আশেপাশের অনেকেই আলাদা করে লক্ষ্য করে। উঠোন ঝাড় দিতে দিতে বুঝি কার চোখ কোথায় পড়ে। আমি দেখেও না দেখার ভান করি, কিন্তু ভেতরে কোথাও যেন একটা চাপা ঢেউ ওঠে। আলগা, মৃদু, কিন্তু রয়ে যায়। আমার স্বামীর নাম অখি। বয়স এখন ৪৪। সারাদিন কাজের ছুতোয় বাইরে থাকে, রাতে ফিরে আসে, গা মাথা ক্লান্ত করে, কথাও তেমন বলে না। অনেক দিন হলেও সে আর আমাকে ছুঁয়ে দেখে না, কিন্তু শরীর তো মন নয়। ওর অভ্যস্ত নির্লিপ্ততা বুঝে উঠতে পারে না মন, শরীরের চাহিদা। মাঝে মাঝে আমি শুধু নিজের মধ্যে ডুবে বুঝি আমি এখনো বেঁচে আছি। আমাদের বাড়ির ছোট ঘরটায় থাকে প্রদীপ, আমার ভাগ্নে না। ছোটবেলা থেকে আমাদের কাছেই বড় হয়েছে, এখন কলেজে পড়ে। আগে যাকে কোলে নিয়েছি, এখন তার চোখে দেখি এক অদ্ভুত নির্লজ্জ আকর্ষণ। আরেকজন আছে সুব্রত, আমাদের বাড়ির রাখাল। বাড়ির কাজকর্ম, গরুর খোয়ার, ঘাস কাটা সবই করে। কথা কম বলে, কিন্তু যখন বলে চোখে মুখে এমন কিছু থাকে যা সহজে উপেক্ষা করা যায় না। ওর দৃষ্টির তীব্রতা আমার অজান্তেও অনেক কিছু নাড়া দেয়। সেদিন ছিল শুক্রবার। গরুর দুধ দোয়া হয়ে গেছে। সুব্রত এসে আমার দিকে তাকিয়ে বলে, কাকি, দুধটা রান্নাঘরে রাখি? আমি একটু হেসে বলি, রাখো, কিন্তু ভেতরে ঢুকো না। সে আবার হেসে বলে, ভেতরে ঢুকতে দিলে এমন কি হবে? আমি ওর চোখের দিকে তাকালাম। কিছু সময় থেমে রইলাম আমরা। কোনো শব্দ নেই, শুধু আমার বুকের ভেতর একটা দমবন্ধ অনুভব কাজ করছিল। সেই দুপুরে রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলাম। হঠাৎ প্রদীপ এসে পাশে দাঁড়ায়। পানি দিতে দিতে বলে, মামি, তোমার শাড়ির আঁচলটা পিছনে পড়ে গেছে। আমি আঁচলটা টেনে ঠিক করলাম, কিন্তু জানি তার দৃষ্টি তখনও পিছনের দিকেই আটকে ছিল। আজও সেই মুহূর্তের গভীরতা ভুলতে পারিনি আমি। আমি জানি না এরপর কি হবে, তবে এটুকু বুঝি আমার একাকী আর এই দুজন পুরুষের নিঃশব্দ উপস্থিতি দুটোই কোথাও যেন মিলেমিশে যাচ্ছে। আমি ভেতরে ভেতরে বদলে যাচ্ছি। আগের মতো আর নেই আমি। সেই দিন দুপুরে বারান্দার পাশে থালাবাসন ধুচ্ছিলাম। আষাঢ়ের গুমট গরম, ঘাম হয়ে জামাটা পিঠে লেগে আছে। রান্নাঘরের পাশেই টালির নিচে একটা খোলা জায়গায় বসেই বাসন ধুতে ধুতে সময় কেটে যাচ্ছিল। পাশে কল আর একদিকে দেয়াল। আমি নিচু হয়ে কাজ করছিলাম। মাথা থেকে ঘাম গড়িয়ে পড়ছে। আঁচলটা একটু সরে গিয়েছিল, হয়তো খেয়াল করিনি। ঠিক তখনই প্রদীপ এসে দাঁড়ায় সামনে। ওর হাতে একটা মগ,
বলল, মামি, আমার মগটা ধুয়ে দেবে? আমি একটু হেসে বলি, তুই কি সবসময় দেখার লোক রাখছি, নাকি নিজেই ধুয়ে নে? ও হাসে, কিছু বলে না, কিন্তু নিচু হয়ে মগটা আমার পাশে রাখা বালতিতে রাখে। আমি এক ঝলক তাকিয়ে দেখি, ওর মুখটা খুব কাছেই, কপাল ভেজা, ঠোঁট একটু খোলা, চোখে ক্লান্তির ছায়া। কিন্তু সেকেন্ডখানেক ওর দৃষ্টি আমার দিকে একটু বেশি সময় আটকে রইল। তারপর হঠাৎ চোখ তুলে বলে, মামি, তুমি না খুব সুন্দর। আমি থেমে গেলাম, শুধু বললাম, পাগল কোথাকার। কিন্তু নিজের গলার কাপড়টা আমি টের পেয়েছিলাম। লজ্জায় ছিল না অন্য কোনো বোধে, সেটা বুঝে উঠতে পারিনি। ও পাশেই দাঁড়িয়ে বলল, তোমার গায়ের গন্ধটা রান্নাঘরের মতো না, অনেক শান্তির মতো, অনেক আপন। বলতে বলতেই ওর হাতটা হালকা করে আমার হাতের পেছনে ছুঁয়ে গেল, হয়তো অনিচ্ছায়, হয়তো অন্য কিছুতে। আমি চুপচাপ হাত সরিয়ে নিলাম, বললাম, যা তো, ভিতরে যা, রান্না করছি না। ও উঠে দাঁড়িয়ে চলে গেল, কিন্তু যাবার সময় শরীরটা এতটা কাছে দিয়ে গেল যে কাঁধে হালকা ছোঁয়া লেগে গেল। আমি নিজেই বুঝতে পারছিলাম না ওটা আচমক ছিল, না ওর ইচ্ছা করে হওয়া কিছু। সেই রাতটাই ঘুম এলো না। অখিল ফিরেছিল অনেক রাতে, কথা না বলেই সোফায় গা এলিয়ে পড়ে রইল। আমি পাশের ঘরে আমার পরিচিত খাটে শুয়ে, জানালা খোলা, রাতের নরম আলো গায়ে এসে পড়ছে, কিন্তু আমার শরীরটা যেন নিজেকেই চিনতে পারছিল না। বারবার মনে পড়ছিল দুপুরের সেই মুহূর্ত, প্রদীপের চোখে যে ভাষা ছিল তা কি আমি বুঝিনি? আমি কি সত্যিই এতটা নিঃসঙ্গ? সকালে উঠেই চলে গেলাম গোয়াল ঘরের দিকে। গরুগুলোকে খাবার দিতে হবে। সুব্রত ওসবের আগে থেকেই উঠে পড়ে, চুপচাপ কাজ করে, কিন্তু ওর দৃষ্টিটা নীরব থাকলেও অনুভবের ভাষা লুকিয়ে থাকে না। আমি কাদায় ভেজা পথ দিয়ে হাঁটছি, শাড়ির খুঁট একটু তুলে হাঁটছিলাম, যাতে পিছলে না যায়। পিছনে এক ধরনের শব্দ শুনে ফিরে তাকালাম। সুব্রত দাঁড়িয়ে, চোখে একরাশ ক্লান্তি, কিন্তু সেই পুরনো দৃষ্টির একটা নীরব তীব্রতা ছিল। আমি বললাম, সকালে উঠেছিস? ও মাথা নাড়িয়ে বলল, ঘুম এলো না, স্বপ্নে দেখলাম দুধ ফেটে গেছে। আমি হেসে বললাম, তোর স্বপ্নেও গরু? ও এক মুহূর্ত চুপ করে থেকে বলল, স্বপ্নে দেখলাম গরুর পাশে আপনি দাঁড়িয়েন, মাথায় একটা লাল ওড়না ছিল। কিছু বলতে যাচ্ছিলাম, আপনি চলে গেলেন। আমার গলা শুকিয়ে গেল। ও গামছায় হাত মুছছিল, গায়ে হালকা জল, জামার একটা বোতাম খোলা। আমি চোখ ফিরিয়ে নিলাম। ওর গলায় একটা পুরনো দাগ ছিল, হয়তো কোনো পুরনো চোটের চিহ্ন। হঠাৎ সেটা চোখে পড়ে, আর আমি আর চোখ ফেরাতে পারি না। ও বুঝে যায়, বলে, আপনি কি ভাবছেন বলুন তো? আমি জবাব দিই না, শুধু হালকা হাসি নিয়ে বলি, একদিন যদি কেউ তোমাকেই গরুর বদলে খুঁটিতে বেঁধে রাখে, তখন বুঝবি। সুব্রত হাসে না, চুপ করে থাকে, কিন্তু তার সেই নীরবতা কথার থেকেও অনেক বেশি কিছু বলে দেয়। সেদিনটা কেটে যায়, কিন্তু রাতে ঘুম আসে না। প্রদীপ আর সুব্রত দুজন দুই প্রান্ত থেকে যেন আমার একাকিত্বকে ছুঁয়ে যাচ্ছে। কোনো শব্দে না, কোনো ঘোষণা নয়, শুধু দৃষ্টিতে, আচরণে আর এক অজানা মায়ায়। আমি দিন গুনছি, জানি কবে কে প্রথম এসে ভাঙবে আমার এই নীরব অন্তর্জগৎ। পরদিন ভোর, আলো ঠিকমতো ফোটেনি, আকাশে ধূসর ধোঁয়াটে এক পরদ, মাঠঘাটে শিশিরের ছোঁয়া, পাখির ডাকও জাগেনি এখনো। আমি একটু আগেভাগে উঠে পড়ি। গোয়াল ঘরের পথটা ঘাসে ভেজা, বাতাস নেই, কিন্তু শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বইছে। সুব্রত তখন গরুর দুধ দোয়ায় ব্যস্ত, পিঠ খামে ভেজা, গামছাটা ফিতের মতো পেছনে গাঁথা, শরীরটা ছিপছিপে, তবে তাতে এক ধরনের দৃঢ়তা আছে যেটা চোখ টানে। আমি একটু দূরে দাঁড়িয়ে থাকি, তারপর ধীরে ধীরে খোয়ার ভেতর ঢুকে যায়। গরুর গন্ধ, ভেজা ঘর আর ঘামের মিশ্র একটা গন্ধে আমার মাথাটা কেমন যেন হালকা হয়ে যায়। সেই গন্ধটাও কোথাও যেন একটা পুরনো স্মৃতির মতো দোলা দেয় মনে। সুব্রত তখনও খেয়াল করেনি আমি এসেছি। সে হাঁটু মুড়ে বসে দুধ দিচ্ছে, মনোযোগ তার পুরো কাজে। সেই মনোযোগী ভঙ্গি কিছুক্ষণ চোখ আটকে রাখে। আমি একটু সামনে যেতেই সে টের পায়, চোখ তুলে তাকায়, তারপর আবার চুপচাপ কাজে মন দেয়। আমি দাঁড়িয়ে থাকি পেছনে, গরুর পাশ ঘেঁষে। একটা দুধ শেষ,
আরেকটা তখনও কাঁপছিল। বাঁধনটা খুলতে দিয়ে ওর একটু কষ্ট হচ্ছিল। আমি কিছু না বলে হাত বাড়িয়ে দিই সাহায্যের জন্য। হঠাৎ আমার হাত ওর হাতে ছুঁয়ে গেল। এক মুহূর্তের স্পর্শ, সুব্রতের গা, ঘামে ভিজার দুধের গন্ধ লেগে থাকা সেই ছোঁয়া যেন আমার মনে এক অদ্ভুত অনুভব জাগায়। সুব্রত থেমে যায়। আমিও হাত সরিয়ে নিতে পারি না। ও চোখ তুলে তাকায়। কোনো শব্দ নেই, তবু যেন কত কথা বলা হয়ে যায়। গোটা গোয়াল ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি ভাবি এক্ষুনি বেরিয়ে যাই, কিন্তু পা যেন নড়ে না। হয়তো কাজ করতে গিয়ে ওড়নাটা একটু পিছলে গিয়েছিল। সুব্রতের চোখ পড়ে সেখানে, কিন্তু সে কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে। ধীরে ধীরে চোখ নিচে নামায়। আমার বুক কাঁপে, কিন্তু সেই শব্দ আমার মুখে আসে না। এক সময় আমি পেছন ফিরে হাঁটা দিই। ও কিছু বলে না,